আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন গরমকাল চলছে। মামাতো ভাই খুলনাতে থাকে। ভাবি প্রায় সময় ফোনে একবারে কানটা ঝালাপালা করে দেয় খুলনায় আসার জন্য। পড়াশোনা চলাকালীন অনার্স একসাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি। মামাতো ভাই অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার এই বান্ধবীটার সাথে সে প্রেম করেছে প্রায় 4 বছর। পরে ফলশ্রুতিতে তাদের বিয়ে হয়ে যায়। এখন চাকরির সুবাদে দুজনে খুলনাতে আছে। অবশ্য আমি এখনও বিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো ফান্দে পড়তে হবে। মামাতো ভাই আর ভাবির জোড়াজুড়িতে আমি অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিলাম। ফোনে ওদেরকে বললাম আমি আগামীকালই খুলনায় আসছি। যাই হোক, প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ একই তো গরমকাল, তার উপর দিনের বেলাতে প্রখর রোদ। ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতে খুলনা রওনা হচ্ছি। সন্ধ্যায় খাবার খাওয়ার পর মা আমাকে যথারীতি সাবধানতার উপদেশ বাণী শোনাতে লাগলো, সাথে একটা মাদুলিও দিল। আমি তো ওটা দেখে অবাক হয়ে গেছি। মাকে বললাম, মা তুমি না সে আগের মানুষই রয়ে গেলে। এসব তাবিজ কবজকে কি এখন কেউ বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ না বিশ্বাস করুক, আমি করি। তুই এটা সাথে করে খুলনায় নিয়ে যাবি। কি আর করার, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর আমার ড্রাইভার কাদের গাড়িতে গিয়ে উঠলাম। ঘড়িতে রাত 9টা মতো বাজে। ঢাকা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতেই ভরা পূর্ণিমার রাত, তার উপর এই লং ড্রাইভ বেশ রোমান্টিক করে দিচ্ছে বটে। ড্রাইভারের পাশের সিটে আমি বসে আছি। পুরো গাড়িতে আমি আর ড্রাইভার, কাদের ছাড়া কেউ নেই। মাঝে মাঝে কাদের সাথে কথা হচ্ছে আর 100 থেকে 120 বেগে ছুটে চলছে গাড়ি। কাদের কিছুক্ষণ পর একটি গানের সিডি বের করে বাজাতে লাগলো। এমন সময় ফোনটা বেজে উঠল। ছোট আপু ফোন করেছে। হ্যালো জ্যোতি, বল। ভাইয়া তোরা কত দূরে এখন? একা যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার জবাব, আরে না, টেনশন নিস না, পৌঁছে ফোন দেব। আর বাবাকে একটু বুঝিয়ে বলিস। রাখি রে। ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতে রাখতেই জীবন নিয়ে কেমন যেন বিচিত্র অনুভূতি হতে লাগে। ছুটে চলা জীবনের গাড়ির শোষো শব্দে নচিকেতার গানটার মতো মনে হলো। রাত বলে যায়, ডাক দিয়ে যায়, চোখের পাতায় যেন কত কিছু ভেসে উঠে। শোষো করে ছুটে চলছে গাড়ি আর জ্যোৎস্না ছড়াচ্ছে চাঁদ। রাত 11টার মতো বাজতে বাজতেই কাদের বলে উঠল, স্যার আমরা এখন ফেরি পার হব। টাকা পয়সা হিসাব চুকিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরিতে উঠলাম। কিছু সময় পরে ফেরিটা গাড়িতে ভরপুর হলে আস্তে আস্তে টার্ন করলো। তারপর এক সময় মাঝ নদীতে আসে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে এই নদীর পানি যেন অপরূপ রূপের শোভা ছড়াতে লাগলো। কাদের বলল, স্যার দেখেছেন কত সুন্দর লাগছে চাঁদ আর নদীর পানি ঢেউগুলোকে। আমরা ফেরি পার হয়ে গেছি। আবারও হাইওয়েতে ছুটতে শুরু করেছে আমাদের গাড়ি। কিছু দূর পর পর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন অবশ অবশ লাগছে। গাড়ির সিটেই হেলান দিলাম চোখ বুজে। কিছু দূর যেতেই হঠাৎ করে কাদের গাড়ির ব্রেকটা এমনভাবে ধরলো যেন পুরো গাড়িটাই উল্টে পড়ে যাওয়ার মতো অবস্থা। এই কি হচ্ছে কাদের? এত জোরে কি কেউ গাড়ির ব্রেক ধরে? কাদের জবাব, স্যার আমার কোনো দোষ নেই, সব দোষ ওনারই। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটি 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা করে করে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত 1টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে, তার আসলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার, আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, স্যার আমাকে বাঁচান, আমার স্বামী নয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার বাবার বাড়ি। আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাতে বাচ্চাটিকে বুকে নিয়ে আর এক হাতে আমার পা জড়িয়ে ধরল। কাদের উপাস থেকে বলল, স্যার আমাদের গাড়ির পেছনের সিট তো খালি পড়ে আছে, আমরা না হয় এই বিপদ থেকে একটু ওকে সাহায্য করি। আর সামনে তো ওর বাবার বাড়ি, আমরা ওখানে ওকে নামিয়ে দেব। কাদের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পেছনের সিটে উঠে বসল। আমাদের গাড়ি কিছুক্ষণ চলতেই থাকলো। এর মাঝে একবারও পেছনে ফিরে তাকানো হয়নি।
হঠাৎ করে মনে হলো মেয়েটি তো কিছু দূর পরে নামতে চেয়েছিল। আমি গাড়ির মিররের দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটির কী অবস্থা সেটা দেখার জন্য, কিন্তু আয়নার ভেতরের কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম, দেখলাম দুটো লাল চোখ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথা নিচের দিকে দিয়ে ধরে আছে। আমি ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটির দু পা হাত দিয়ে ধরে টেনে হিঁচড়েতে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাহনি কি যে ভয়ঙ্কর বলে তা বোঝানো যাবে না। কাদের তার আপন মনে ড্রাইভ করে চলে যাচ্ছে। বাচ্চাটির মাথার দিকটার মুখের মাংসগুলো খেতে শুরু করেছে মেয়েটি, মুখে রক্তের লালা ঝরছে। আমি যে আয়নাতে এটি দেখছি মেয়েটি এখনও সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম কাদের যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাই। হঠাৎ করে আয়নাটির ভিতরে তার লাল চোখ আমার চোখে পড়ে যায়। বীভৎস রক্তের লালা জড়ানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায়। পুরুষ কণ্ঠে ওঠে, পেছনে তাকাবি না। কিছুক্ষণ পর মেয়েটি বাতাসে মিলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে ঘটনাটি পড়ব তা একটা কালো জাদু রিলেটেড একটি ঘটনা। ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়ার চেষ্টা করতেছি। ঘটনাটি 2022 সালের। আমাদের প্রতিবেশীরা সবসময় কালো জাদু করতো আমাদের মেরে ফেলার জন্য, আমাদের বাড়ি ভিটা দখল করে নেবে। বাড়িতে প্রায় মোটামুটি সবাই সাময়িক অসুস্থ হয়ে পড়তাম। বাড়িতে মরা মানুষের শরীর ধোয়ানো পানি, শরীরের হাড় আমাদের বাড়িতে ছেটানো হতো। এমনকি মুরগি কেটে মুরগির রক্ত আমরা যেদিকে চলাচল করি সেই দিকে ছিটিয়ে দিত। 2022 সালের শেষের দিকে আমার ছোট চাচি মারা যায়। এরপর শুরু হয় আমাদের বাড়িতে নতুন নতুন কিছু সমস্যা। আমাদের প্রতিবেশীরা কালো জাদুর মাধ্যমে অশরীরী আত্মা আমাদের মারার জন্য পাঠায়। এমনিতেই আগে থেকে আমাদের বাড়ির আশেপাশে অশরীরী শক্তির বাস ছিল। আমরা বাড়ির বাইরে ভেতরে কালো ছায়া দেখতে শুরু করি, কোনো খারাপ কিছুর আভাস পেতে থাকি। বিশেষ করে আমার মা কালো ছায়াটা বেশি দেখতে পেত। মাঝে মাঝে আমাদের বাড়ির মানুষের রূপে বাড়ির ভেতরে ঘুরে বেড়াতো। এই যেমন একজন বাড়িতে নেই সেটা আমরা জানি, কিন্তু সে রুমের ভেতরে বা অন্য জায়গায় সে বসে আছে, শুয়ে আছে, এমন দেখতে পেতাম। প্রথমে আমরা এত গুরুত্ব দেইনি, ভাবতাম আমার মার মনের ভুল, কারণ আমার মা আমার ছোট চাচি মারা যাওয়ার পর ভয় পেত। আসলে সেটা যে মনের ভুল ছিল না সেটা বুঝতে পারলাম যখন আমি নিজের চোখে বিষয়টা দেখলাম। আমি একদিন টিউশনি থেকে বাড়ি এসে দেখি আমার বোন রুমে শুয়ে আছে। আমি ওর সাথে কথা বলে ওকে ডেকে অন্য রুমে চলে যাই। কয়েক মিনিট পর ওই রুমে গিয়ে দেখি বোন নেই। আমি ভীষণ অবাক হয়ে যাই, কারণ দুইটা রুম যাওয়ার রাস্তা একটাই। যদিও বের হতো তাহলে আমার সামন দিয়ে সে যেত। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি। তখনই বাইরে থেকে বোনের গলা শুনতে পাই। আমি ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করি, কিরে তুই ভেতরের রুমে ছিলি না? ও বলে, কই না তো, আমি তো এতক্ষণ মায়ের সাথে বাইরেই ছিলাম। তারপর কি হয়েছে সবটা ওদের খুলে বলি। কয়েকদিন পর একই ঘটনা ঘটে আমার মার সাথে। সেই দিন বাবার অফিস ছুটি থাকায় দুপুরবেলা বাবা চা খাওয়ার জন্য দোকানে চলে যায়। আমি ছিলাম টিউশনিতে। বোন বাড়িতে ছিল না, মা উঠানে হাঁটাহাঁটি করছিল। একসময় হাঁটতে হাঁটতে মার চোখ যায় বাড়ির ভেতরে। তখন মা দেখতে পায় বাবা বাড়ির ভেতরে হাঁটছে, অথচ কিছুক্ষণ আগেই বাবা চা খেতে গেছে দোকানে। মাঝে মাঝে আশপাশ থেকে উদ্ভট শব্দ আসতো। রাত হতে হতে কান্নার শব্দ, দরজা ধাক্কার শব্দ ইত্যাদি ইত্যাদি। এইভাবে আরও কয়েকদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলায় লাকড়ির চুলায় রান্না করতে বসে আমি। হঠাৎ মনে হলো আমার পেছনে কে বসে আছে। ঠান্ডা বাতাস আমার ঘাড়ে এসে লাগছিল। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বোনের সাথে কথা বলি। আমার পেছনে যেই ছিল সেও আমার কথা রিপিট করছিল। আমি আর সাত পাঁচ না ভেবে পেছনে না ফিরে সোজা বাড়ির ভেতরে চলে আসি। পরে জানতে পারি প্রতিবেশীরা শত্রুতা করে অশরীরী কিছু আমাদের বাড়িতে পাঠিয়েছিল। এর থেকে মুক্তির উপায় বের করতে করতে বেশি দেরি হয়ে যায়। ততদিনে সে আমার মাকে কালো জাদু করে মেরে ফেলে। আমার মাকে মেরেও তাদের শান্তি হয়নি। এখন আবার কালো জাদু করছে আমাদের মারার জন্য। এখন তাদের পরবর্তী টার্গেট আমি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন।
এই ছিল ছোট্ট দুটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল সুস্থ থাকবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নীরব নিরাশা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন, ভূত 92। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।